সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব যদি শুধু একজনের হয় সেই সম্পর্ক কখনোই টিকে থাকে না। তখন আমি ক্লাস 8-এ পড়ি। সম্পর্কের মানেটাও ঠিক বুঝতাম না। আমাদের দুইজনের বাড়ি পাশাপাশি ছিল। না চাইতেই তার পাগলামিগুলো তার প্রতি আমার ভালোবাসা জন্ম দেয়। সম্পর্কে যাওয়ার 3 মাসের মধ্যে পরিবারের সবকিছু জেনে যায়। মা বাবা এই সম্পর্কে রাজি ছিল না। আমি তাদের বিরুদ্ধে গিয়েছিলাম, কত কথা শুনেছি, মার খেয়েছি তার জন্য। এভাবে 1 বছর পার হওয়ার পর আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। তার পরিবার সব মেনে নেয়। শুরু হয় নতুন এক সংসার জীবন। কিন্তু কে জানতো এটাই জীবনের কাল হয়ে দাঁড়াবে। বিয়ের পর সে ঠিকভাবে কাজকর্ম ছেড়ে দেয়। শ্বশুর শাশুড়িরা নানা কথা শোনাতেন। 6 মাসের মাথায় তার নতুন রূপ শুরু হয়। সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। বাড়ির বাইরে যতটুকু সময় থাকতো তখন আমার কোনো খোঁজ খবর রাখতো না। সে ব্যস্ত থাকতো বিভিন্ন মেয়েদের নিয়ে। আমাকে কখনো তার ফোন ধরতে দিত না। একদিন হঠাৎ তার ফোন ধরে দেখি একটি মেয়ের সাথে সে অনলাইনে খুব ঘনিষ্ঠ হয়েছে। দেখার পর মনে হয় আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। তখন থেকেই শুরু হলো মারধর। সে চাইতো আমি যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি না করি, তাকে যেন তার মতো বাঁচতে দিই। কাজকর্ম ছেড়ে দিনের পর দিন সে মেয়েদের নেশায় মগ্ন হলো। তার পরিবারের কথা আমাকে শুনতে হতো। 2টা বছর এভাবে কাটানোর পর সে গাড়িতে কাজে নেয়। তখন সে চলে গেল আমার হাতের নাগালের বাইরে। সে আমার কোনো খোঁজ খবর রাখতো না। যখন বাসায় আসতো এমন ভাব করতো যেন সে সবকিছু ছেড়ে ভালো হয়ে গিয়েছে। কিন্তু নারী নেশা কি এত সহজে কেউ ছাড়ে? শুরু হলো আরো বেশি দূরত্ব। একটা সময় পরে সে আমাকে বলে তাকে ছেড়ে চলে যেতে, কিন্তু সে জানতো আমি তাকে কখনো ছাড়তে পারবো না। তখন সে নানা ধরনের বাহানা শুরু করলো। একটা সময় পরে আমার সামনে বসে মেয়েদের সাথে কথা বলা শুরু করলো। নিজের প্রিয় মানুষটার চোখের সামনে অন্য কারো হয়ে যাচ্ছে দেখাটা যে কতটা কষ্টের, যে দেখেছে একমাত্র সেই জানে। আমি জানতাম তাকে কখনো আটকে রাখতে পারবো না, তবুও সম্পর্কটা একা টিকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু আর পারলাম কই। 4 বছরের মাথায় সে আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আমাকে বলে আমি যেন নিজে তাকে ছেড়ে দেই। তখন আমি 1 মাসের গর্ভবতী ছিলাম। প্রথমে তাকে জানাই। সে মোটেই খুশি ছিল না। বলল এখন যেন বাসায় কাউকে না জানাই, কিছুদিন যাক তারপর। এক রাতে বাসায় আসার সময় সে বাইরে থেকে আমার জন্য খাবার নিয়ে আসে। সাথে নিয়ে আসে আমার জন্য বমির ওষুধ। রাতে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। ভেবেছিলাম এখন হয়তো কিছুটা পরিবর্তন হবে, কিন্তু আমার দুর্ভাগ্য ছিল ওষুধ খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে পিরিয়ড শুরু হয়। বুঝতে আর বাকি থাকে না। যার পরিবর্তন আশা করেছিলাম সে নিজের হাতে নিজের অস্তিত্ব নষ্ট করেছে। কাউকে বলতেও পারছিলাম না, সহ্য করতেও পারছিলাম না। মনে হচ্ছিল নিজের হাতে নিজের জীবনটাকে একদম শেষ করে দিয়েছি, সাথে নিজের সন্তানকে। বিয়ের পরে আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল, কিন্তু সে শুধুমাত্র নামই আমার স্বামী ছিল। আমার সব দায়িত্ব আমার বাবা আমার কাঁধে ছিল। সবকিছু কি আর চাইলেও গোপন থাকে? পরিবার সব জেনে গেল। আমি বাবার বাড়ি চলে আসলাম। তারপর আর কেউ আমাকে নিতে আসেনি। তার 2-3 দিন পর শুনলাম বাড়ির পাশেই কোন এক মেয়ে নিয়ে ধরা পড়েছে। তার পরিবার আমার পরিবার সবাইকে ডাকা হলো। সে বলল আমাকে নিয়ে আর সংসার করবে না, সেই মেয়েকে বিয়ে করবে। সবাই বলল তাহলে যেন আগে ডিভোর্স দেয়। তখন সে আমার বিরুদ্ধে নানান অভিযোগ শুরু করলো। বলল আমি নাকি তার বাবা মার খেয়াল রাখি না, তার খেয়াল রাখি না। তার পরিবার সবাই 1 সপ্তাহ ধরে এই বিষয়ে কথা বলল। যেদিন সে মেয়েকে নিয়ে পালিয়ে যায় সেদিন রাতে আমার সাথে দেখা করতে আসে। পা ধরে কত কান্নাকাটি করেছিলাম সম্পর্কটা টিকিয়ে রাখতে। বলেছিলাম আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে যেন না ছেড়ে যায়, কিন্তু তার মন গলেনি। আমার কান্না তার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। 1 বছর হলো আমাদের ডিভোর্স হয়েছে। সে নতুন জীবনে অনেক সুখী আছে, তবে সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফেলে আসা অতীতের দিকে আর ফিরে তাকাতে নেই। মাঝে মাঝে শুধু নিজের কাছে নিজের প্রশ্ন তৈরি হয়, কার জন্য নিজের জীবনটা শেষ করলাম? তাকে পরিপূর্ণ করতে গিয়ে আজ আমি শূন্য। পুরুষের পুরনো জিনিসের প্রতি অনীহা চলে আসে, এটাই কিন্তু প্রমাণ হলো। তো যাই হোক, এটা একটা আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া। তো এই স্টোরিটা শেয়ার করতে করতে আমার বাচ্চার জন্য একটা ফটো আমি করেছি। কেমন হয়েছে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।